ছয় দাবিতে রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের সব বড় শহরে সড়ক আটকে বিক্ষোভ করছেন তারা। বুধবার সকাল 10টা থেকে 8 ঘন্টা 7 রাস্তায় অবস্থান নেয় প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে ঢাকার ওই অংশের এলাকা। তাৎক্ষণিক আদেশে সরিয়ে দেওয়া হয় অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানকে। এদিকে দাবি আদায়ে আজ রেলপথ ব্লকেডের ডাক দিয়েছেন তারা। নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। আর শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টই থাকল বিএনপি, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক আজ। পররাষ্ট্রে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি চুলিক হেরা, প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন যমুনায়। ঢাকা ইসলামাবাদ পররাষ্ট্র সচিব বৈঠক 15 বছর পর, দ্বিপাক্ষিক নানা প্রসঙ্গ আলোচনায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজ বৈঠক করবে বিএনপি। সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে হবে এই বৈঠক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত 23শে মার্চ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। সে সময় সংবিধান পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করে দলটি। গত 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঐকমত্য কমিশন। দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ তৈরি করা হবে। এই জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এর আগে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে চিঠি পাঠিয়েছিল কমিশন। সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা 1 মাসেই করা সম্ভব। এরপর নির্বাচনে আর বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার বিকেলে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। আমির খসরু জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই বিষয়ে বাংলাদেশ কি চিন্তা করছে তা জানতে চায় প্রতিনিধি দল। একই সাথে নির্বাচন নিয়ে বিএনপি কি চিন্তা করছে তা নিয়েও আলোচনা হয়। এই বিষয়ে বিএনপি এই নেতা জানান, 1 মাসের মধ্যে সংস্কার শেষ করা সম্ভব। নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে। যে সংস্কারের কথাটা বলা হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব। কারণ সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস না পেয়ে সন্তুষ্ট নয় বিএনপি। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে আগের অবস্থানে অনড় সরকার। এ নিয়ে বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়নি বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির 7 নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয় প্রায় 2 ঘণ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে
জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এছাড়া নির্বাচন নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের মনোভাব কি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবেই সব দলগুলো, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা নিয়ে সরকারের আগের অবস্থান তুলে ধরেন। ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে, এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। সরকার ক্ষমতা উপভোগ করতে নির্বাচন বিলম্ব করতে চায় না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াতে ইসলামী। আর বিএনপি বলছে 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে এনসিপির অংশ নেওয়া অনিশ্চিত বলছেন দলের নেতারা। বুধবার যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সাক্ষাৎ করেন রাজনীতিবিদরা। প্রথমবারের মতো 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। নানা কর্মসূচির মাঝে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর সাথে। প্রথমে বৈঠক করতে আসেন ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয় আলোচনা হয়েছে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড়, ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়। এরপর বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয়েছে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, আর মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়। মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। সবশেষে বৈঠকে বসে বিএনপির সিনিয়র নেতারা। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব, সেটাই জানানো হয়েছে। সংস্কারের ব্যাপারে বলাই হয়েছে, ঐক্যমত যেগুলো তো হবে এগুলো সংস্কার হবে, বাকিগুলো হবে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের কাছে নিয়ে যাবে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে। তারা কি চায় ওটা নিয়ে আগামী সংসদে আসবে। আর যেখানে ঐক্যমত হবে সেটা আগামী 1 মাসের মধ্যে করা সম্ভব। এরপর আর কোনো ইস্যু থাকছে না। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা বলে দিয়েছে, আর কোনো ইস্যু নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা, মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয় আলোচনা হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়সীমা সামনে রেখে নির্বাচন কমিশনের ভোটের প্রস্তুতি চলমান বলে জানিয়েছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। এদিকে ডিসেম্বরকে টার্গেট করে ভোটের জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, আরপিও আচরণবিধি, আইন সংস্কার, সীমানা নির্ধারণ, নতুন দলের নিবন্ধন সহ সার্বিক কাজ গুছিয়ে আনা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিনও কারো বয়স 18 বছর হলে তিনি যেন ভোট দিতে পারেন সে পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
এক্ষেত্রে আইন পরিবর্তন আনার কথাও ভাবছে সংস্থাটি। আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কার্য আমরা একটা পর্যায়ে আসছি। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিয়েও সংলাপ করতে চায় নির্বাচন কমিশন। সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লেয়ারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। নতুন যারা নিবন্ধন পাবেন তারাও যাতে নির্বাচন কমিশনের সাথে এই আমাদের মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে পারে। বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার আরও উন্নতি হবে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেস্টিনির বিতর্কিত এমএলএম ব্যবসার সঙ্গে জড়িতদের নিয়ে প্রাথমিকভাবে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে, এমনটাই জানালেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। প্রাথমিকভাবে এর নাম ঠিক হয়েছে বাংলাদেশ আম জনতা পার্টি। এর আহ্বায়ক কমিটিতে থাকছেন 297 জন। দল পরিচালিত হবে কর্মীদের চাঁদায়। গেল কয়েকদিনে জাতীয় নাগরিক পার্টি, ভাসানী জনশক্তি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এবারে তালিকায় যোগ হচ্ছে সমালোচিত ডেস্টিনির আমজনতা পার্টি। দলের আহ্বায়ক হিসেবে থাকবেন দুদকের 2 মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা ডেস্টিনি গ্রুপের এমডি মোহাম্মদ রফিকুল আমিন। আর সদস্য সচিব হিসেবে থাকছেন গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়া ও ডেস্টিনির পরিবেশক ফাতিমা তাসনিম। রফিকুল আমিন জানান, ন্যায় বিচারের নিশ্চয়তা ও বাকস্বাধীনতা নিশ্চিত করতেই মাঠে নেমেছেন তিনি। এখানে যারা আছে সত্যিকার অর্থে একটা কথা বলি, এরা আমাদের ডেস্টিনিতে আমাদের সাথে কাজ করত। আমি ডেস্টিনিতে কাজ করি, এখনও আমি ডেস্টিনির সাথে আছি। সেখানে এমএলএম বিজনেস করতে এরা আমার সাথে এখন পর্যন্ত যারা জড়িত তারা এমএলএম ব্যবসা করে আয় করতো, কিন্তু তারা 12 বছর তাদের কর্ম থেকে বঞ্চিত। রফিকুল আমিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির বিষয় থাকলেও সেটা তার ব্যবসায়িক, এমনটাই দাবি দলের সদস্য সচিবের। তার আমি ব্যবসায়িক পার্টনার না এবং এই বিষয়ের সাথে আমি সম্পৃক্ত না। আমি এই বিষয়টি ডিটেলস বলতে পারবো না, যেহেতু এটি মহামান্য আদালতের বিষয় এবং সেখান থেকে তিনি দোষী সাব্যস্ত হলে আবার তিনি সেটা আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া সেটি তারা নেবেন। বর্তমানে দেশে নিবন্ধিত দলের সংখ্যা 54টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে আজ বৈঠক করবেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি দল। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শুরু হবে এই বৈঠক। বৈঠকে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও তার সহকর্মী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথেও সাক্ষাতের কথা রয়েছে। এর আগে মঙ্গলবার 4 দিনের সফরে ঢাকায় আসেন নিকোল চুলিক। বুধবার দুপুরে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাথে করেন বৈঠক। পরে রাতে ঢাকায় পৌঁছান নিকোল চুলিকের সহকর্মী অ্যান্ড্রু হেরাপ। ট্রাম্প প্রশাসনের প্রথম প্রতিনিধি দলের এই সফরে সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ নানা বিষয়ে হবে আলোচনা। প্রায় 15 বছর পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের বৈঠক। সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হবে এই বৈঠক, চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে বৈঠকে যোগ দিতে বুধবার ঢাকায় পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমনা বালুচ বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা না হলেও বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। ঢাকায় অবস্থানকালে আমনা বালুচ প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সবশেষ 2010 সালে দুদেশের মধ্যে শেষ পররাষ্ট্র সচিব বৈঠকের
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এদিকে চলতি মাসের শেষে ঢাকায় সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশন। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে তদন্তের অগ্রগতি জানান কমিশনের সদস্যরা। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছেন কমিশন। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। এদের মধ্যে 8 জন সাক্ষাৎকার দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কমিশন প্রধান আরও বলেন, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত কমিশনকে প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনার রহস্য বের করতেই হবে, এজন্য সব সহযোগিতা করবে সরকার। মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদের 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে। এরই মধ্যে 3 আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পয়লা বৈশাখের শোভাযাত্রায় মোটিফ নির্মাণ দলের শিল্পী মানবেন্দ্র ঘোষ। মঙ্গলবার রাতে মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে যায় একটি টিনশেড পাকা ঘর, আসবাবপত্র, অন্যান্য মালামাল এবং একটি মোটরসাইকেল। তবে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগীদের ধারণা, পহেলা বৈশাখে চারুকলার আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মোটিভ বানানোর দায়ে ঘরে আগুন দেওয়া হয়। এদিকে মানবেন্দ্র ঘোষের দাবি, তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন, পতিত স্বৈরাচার বা অন্য কোনো মোটিভ নয়। এ বিষয়ে নিরাপত্তাহীনতার শঙ্কায় সরকারের পদক্ষেপ চান তিনি। আমি এই শোভাযাত্রার জন্য 2004 সাল থেকে এক ধরনের সোশ্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে যাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি এবছর একটা বাঘের মোটিভ তৈরি করেছি। হামলায় ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। কিছুদিন ধরে বিতাড়িত আওয়ামী লীগ মানবেন্দ্র ঘোষের উপর আক্রমণে উস্কানি দিচ্ছিল জানান তিনি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। আমাদের চৌকস যতগুলো টিম সদস্য সবাইকে নিয়ে আমরা টিম গঠন করে টিম ওয়াইজ কাজ করছি। আমরা শনাক্ত করব খুব দ্রুত আশা করি, এবং শনাক্ত করে তাদেরকে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো। তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে কারা এর জন্য দায়ী এবং এই অগ্নিকাণ্ডের জন্য কী প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল। এইগুলো বের হয়ে আসলে আমাদের পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা সহজ হবে। সম্প্রতি মানবেন্দ্র ঘোষের ফোন নম্বর, নাম, ঠিকানা প্রকাশ করে তার উপর হামলার উস্কানি দেন আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত নিঝুম মজুমদার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অপহরণের 24 ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। বুধবার ভোরে খাগড়াছড়ি সদরের গিরিকুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ এর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে জেএসএস। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানান, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করে ইউপিডিএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। অপহৃতদের উদ্ধারের চেষ্টার কথা জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এখন পর্যন্ত অপহৃতদের নিয়ে সবশেষ তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি জানানো হয়েছে? উদ্ধার তৎপরতা কত দূরে গিয়েছে? দেখুন, অপহরণের প্রায় 27 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অপহরণের শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী, তাদের কিন্তু এখন উদ্ধার করা সম্ভব হয়নি। এবং ঘটনার বিবরণে আমাদেরকে গতকাল বিকেলে পাহাড়ি ছাত্র পরিষদ অর্থাৎ জেএসএস সমস্ত যে পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে তার কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা তিনি দাবি করেছেন যে তারা মূলত বিজু উৎসব করার জন্য রাঙামাটি বাগাইছড়িতে গিয়েছিল। সেখান থেকে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদরে পৌঁছেছে, কিন্তু খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো বাসের টিকিট না পাওয়ার কারণে তারা মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের কুকিছড়া এলাকা অর্থাৎ যেখান থেকে অপহরণ হয়েছে ঠিক ওই জায়গা থেকে আরও বেশ কিছু দূরের একটি এলাকা কুকিছড়াতে
তারা অপহরণের শিকার মৈত্রীময় চাকমার এক আত্মীয়র বাড়িতে তারা মঙ্গলবার রাত যাপন করেছিল। বুধবার সকালে অর্থাৎ গতকাল সকালে তাদের বাসের টিকিট ছিল সকাল 7টায়, তারা চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যখন সেই কুকিছড়া থেকে খাগড়াছড়ি সদরে আসতেছিল বাসে ওঠার জন্য গিরিফুল এলাকা থেকে 6:30টার দিকে কিন্তু তাদেরকে তুলে নেওয়া হয় এবং সে সময় যে টমটমের চালক ছিল তাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ পাওয়া যায়। এই পরে কিন্তু একটা লম্বা সময় পেরিয়ে গেছে। গতকাল বিকেলের দিকে কিন্তু এটি গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানানো হয় যে তাদের অপহরণের বিষয়টি, এবং সেটির জন্য ইউপিডিএফকে মূলত দায়ী করা হয়। তবে এখানে যারা অপহরণের শিকার হয়েছে এদের মধ্যে শুধুমাত্র রিশন চাকমা, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিবির যিনি শাখা সদস্য হিসেবে সেখানে রাজনীতির সাথে জড়িত। অন্য যে 4 জন রয়েছে সেটা তার বন্ধু, অর্থাৎ তার 5 বন্ধু মিলে মূলত এখানে বেড়াতে এসেছিল। তাদের বিষয়ে পরবর্তীতে আমরা যেহেতু ইউপিডিএফের বিরুদ্ধে অভিযোগ ছিল সেই বিষয়টা নিয়ে আমরা ইউপিডিএফের সাথে যোগাযোগ করেছি, যিনি এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, অর্থাৎ ইউপিডিএফের যিনি জেলা সংগঠক অঙ্গমামার সাথে আমরা কথা বলেছি। তিনি আসলে অভিযোগটা অস্বীকার করে বলেছেন যে আসলে তারা প্রতিহিংসা রাজনীতির সাথে সম্পৃক্ত নয়, কোনো একটি মহল এই অপহরণটা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে এরকম একটি বক্তব্য তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে অফিসিয়াল কোনো বক্তব্য আমরা ইউপিডিএফের পক্ষ থেকে এখন পর্যন্ত পাইনি। এবং আমি বিষয়টা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু 5 জন শিক্ষার্থী রয়েছে তাদের বিষয় উদ্ধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কী ধরনের তৎপরতা সেটা নিয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যিনি প্রক্টর রয়েছেন ডক্টর তানভীর, তার সাথে আমি গতকাল রাতে কথা বলেছি। তিনি বলেছেন বিষয়টা সরাসরি উপাচার্য যিনি রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু একেবারে তিনি যোগাযোগ করছেন প্রশাসনের সাথে যে কোনো মূল্যে তাদেরকে যাতে উদ্ধার করা হয় বা সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়, সেই জায়গা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে বা আইনশৃঙ্খলা যে প্রশাসন রয়েছে তাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যাতে উদ্ধার করা হয়। এবং পরিবারের পক্ষ থেকেও যেহেতু তাদের সন্তান অপহৃত হয়েছে তারা কিন্তু আমরা দেখেছি এই বিষয়টা অপহরণের বিষয়টা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে যাওয়ার পর থেকে কিন্তু সবাই তাদের উদ্ধারের বিষয়ে জোর দাবি জানাচ্ছে এবং সুস্থ অবস্থায় তাদের উদ্ধারের জন্য গতকাল রাতেই পিসিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে পুলিশ পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে পুলিশ তাদেরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে, বিশেষ করে যারা অপহৃত হয়েছে তাদের নাম্বার ট্র্যাকিং করে তাদের অবস্থান কোথায় রয়েছে সেটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। আজ সকাল থেকে সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে তারা। 6 দফা দাবিতে সকাল 10:30 থেকে শুরু করে প্রায় 8 ঘন্টার অবরোধে আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট। এর প্রভাব পড়ে অনেক এলাকায়। এদিকে বুধবার রাতে জনস্বার্থে জারিকৃত তাৎক্ষণিক আদেশে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে সাহেলা পারভিনকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তেজগাঁয়ের 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টরের পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। আজকে যে সকল সন্ত্রাসীরা ছাত্রলীগের ন্যায় আমাদের উপর হামলা করেছে ক্যাম্পাসে, তাদের স্থায়ী বহিষ্কার না করা হলে একটা শিক্ষার্থী এখান থেকে যাবে না। যে ছাত্র জনতা সবাইকে তারা আঘাত করছে, এর জন্য আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসন যদি এর বিচার না করতে পারে তা ছাত্র এর থেকে বড় কর্মসূচি দিবে। কারিগরি একটি বিভাগের অন্তর্ভুক্ত না করে কারিগরি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হোক, যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলরা থাকবে, কারিগরি শিক্ষার গুরুত্ব বুঝবে। দীর্ঘ সময় আন্দোলন চলায় তীব্র যানজট দেখা দেয় তেজগাঁ সহ আশেপাশের এলাকায়। এ সময় ক্ষোভ ঝাড়েন এই পথের যাত্রীরা। পথচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। বাধ্য হয়ে দূরের পথেও হাঁটতে হয়েছে মানুষকে। তারা বলেন দাবি যৌক্তিক হলেও সড়কে আন্দোলন না করে খোলা মাঠে করা উচিত। কোনো নির্দিষ্ট বলতে চাইতে দেন না আমরা যাবো কেমন, বড় গাড়ি এবার 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে মানে বসে আছি, আমরা যাওয়ার কোনো প্রসেস নাই। বৃষ্টির ভিতরে রাস্তা হাইটে গাড়ি নামে হাইটে বাসায় যাচ্ছি, বাসা সেই নারায়ণগঞ্জ, তো ভোগান্তি তো অবশ্যই, কষ্ট তো অবশ্যই হচ্ছে। কিছু হলে রাস্তা বন্ধ, ভাই আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো কিছু আসলে কেউ দেখে না, সবাই স্বার্থ নিয়ে আসবে। এর আগে একাধিকবার আন্দোলন করলেও সমাধান না আসায় আবারও এমন কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের ঘটনায় চালক তারেক ও সহকারী হানিফের নামে চান্দগাঁও থানায় মামলা করেছেন কিশোরীর মা।
এর আগে গত রাতে আটক করা হয় অভিযুক্ত চালক ও সহযোগীকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ধর্ষণের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে কিশোরীকে চান্দগাঁওয়ে না নামিয়ে বাসটি বহদ্দারহাট টার্মিনালে চলে যায়। সেখানেই ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এর ভিত্তিতে বাস চালক তারেক ও সহযোগী হানিফকে আটক করা হয়। পালিয়ে যাওয়া বাসের সুপারভাইজার মোবারক হোসেনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। দুজনকে আটক করা হলেও বাসের সুপারভাইজারকে এখনো ধরতে অভিযান চলছে। কতদূর এগিয়েছে সেই কার্যক্রম, আর কিশোরের শারীরিক অবস্থা এখন কেমন? ভোটটা কেটে গেছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় যে চলন্ত বাসে যে ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই ঘটনায় গতকালকে বিকেলেই সেই ঘটনার সঙ্গে বাসের যে চালক এবং হেল্পার তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটি নিয়ে গতকাল রাত 12টার কিছু সময় পর ভিকটিম যে তরুণী ছিল সেই তরুণীর মা জোহরা বেগম চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আমরা যেটি জানছি সেটা হচ্ছে আসামিদেরকে এখন আসলে আদালতে প্রেরণ করার একটি প্রক্রিয়া চলছে। আমরা বলতে চাই, যেহেতু পূর্ব আমরা দেখেছি আসলে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, এটি আসলে প্রথম এমন নয়, আমরা এটি পূর্ব একাধিকবার দেখেছি। এখন যারা সমাজ বিশ্লেষক রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, তারা বলছেন যে আসলে এটির কার্যকর কোনো পদক্ষেপ না থাকে, অর্থাৎ দৃষ্টান্তমূলক যে শাস্তির কথা সবসময় বলা হচ্ছে সেই শাস্তিটা না হওয়ায় কার্যত আসলে এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। আপনি জানেন যে গত মঙ্গলবারে চট্টগ্রামের একটি বাসে করে তার বাসায় ফিরছিলেন এক তরুণী, তখন আসলে সেই বাসের যে চালক এবং হেল্পার যখন সেই বাস থেকে সব যাত্রীরা নেমে যায় তখন তাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে থাকে এবং এক পর্যায়ে চান্দগাঁও বাস টার্মিনাল এলাকায় তাকে নিয়ে ধর্ষণ করা হয় এবং এরপরে এই ঘটনাটি জানাজানি হলে গতকালকে সন্ধ্যায় চালক তারেক এবং হেল্পার হানিফ এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে রাত 12টা 1 মিনিটের কিছু সময় পর ভিকটিমের মা সেই ঘটনায় মামলা করেন এবং এই মুহূর্তে ভিকটিম তরুণী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ওসিসি রয়েছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সেখানে ভর্তি আছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। লালমনিরহাটের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাতে ভোটমারির শোলমারি চরের ভুট্টা খেতে মেলে মরদেহটি। এ ঘটনায় সকালে কালীগঞ্জ থানায় মামলা করেছে পরিবার। পুলিশ জানায় বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীকে বাসায় রেখে পাশের বাড়িতে যান তার মা। ফিরে এসে তাকে না পেয়ে শুরু করেন খোঁজ। এক পর্যায়ে মরদেহ পাওয়া যায় বাড়ির পাশের ভুট্টা খেতে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলছেন স্থানীয়রা। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে মর্গে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে প্রতিবেশী এক তরুণকে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 26.5 বিলিয়ন ডলারের বেশি। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ 21.17 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তবে IMF এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণের লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও 1 বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে। শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ থাকতে হবে 17 বিলিয়নের কিছুটা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ এখন 16 বিলিয়ন ডলার। প্রবাসী আয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। মার্চে 329 কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা এক মাসের হিসেবে রেকর্ড ছিল। ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংককে বিক্রি করছে। এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে 5% অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সোমবার এই সংক্রান্ত আদেশ জারি করে প্রতিষ্ঠানটি। এর ফলে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে অগ্রিম আয়কর থাকল না। আদেশে বলা হয়, অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল এর উপর আরোপিত অগ্রিম কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন ক্রমে আমদানিকারকরা তেল আমদানি করতে পারবে।
এর আগে রোজার দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক করে যে রেয়াত দিয়েছিল তার মেয়াদ গত 31শে মার্চ শেষ হয়। তার আগেই ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকেরা। ফলে ব্যবসায়ীদের দাবি মেনে লিটারে 14 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। এমন বাস্তবতায় অগ্রিম কর প্রত্যাহার করল এনবিআর। ভরিতে 3030 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,65,200 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এটি দেশের বাজারে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় আজ থেকে বাজারে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে 3 বার দর পরিবর্তন করা হলো। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 1,57,700 টাকায়। 18 ক্যারেটের স্বর্ণের ভরি 1,35,175 টাকা। সনাতনী স্বর্ণের প্রতি ভরি কিনতে গুনতে হবে 1,11,660 টাকা। বাজুস জানায় স্বর্ণের দাম পরিবর্তিত হলেও রূপা বিক্রি হবে আগের দামেই। কয়েকদিনের গরমের পর বুধবার রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, সাথে বজ্রপাত আর দমকা বাতাসও ছিল। তবে কয়েক ঘন্টার বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগ সৃষ্টি হয়। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে যায়। এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার ঢাকায় বৃষ্টি হয়েছে 31 মিলিমিটার। দক্ষিণ বঙ্গোপসাগরে এটি একটি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর ফের বাড়তে পারে তাপমাত্রা। কয়েকদিনের গরমে স্বস্তি দিয়েছে কয়েক ঘন্টার বৃষ্টি। বুধবার বিভিন্ন জেলায় কয়েক ঘন্টা বৃষ্টি ঝরে। তবে বজ্রপাতে 3 জেলায় 6 জন মারা গেছেন। এদের 5 জনই কৃষক। এদিকে শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের ক্ষতি হয়েছে। টানা কয়েকদিন সারা দেশে ছিল গরমের তীব্রতা। তবে বুধবার দুপুরে বদলে যায় পরিস্থিতি। মেঘ জমে আকাশে, বিকেলের আগে শুরু হয় দমকা বাতাস সহ বৃষ্টি। নোয়াখালীতে দুপুর 1টা থেকে 1.25 ঘন্টা বৃষ্টি ঝরে। আবহাওয়া অফিস জানায় এদিন 12 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেলায়। তবে ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছে মাদারীপুর সদর, কালকিনি ও ঢাসারা উপজেলায়। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দেখা যায়। এদিকে বজ্রপাতে 3 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে আলাদা জায়গায় মারা গেছেন 3 কৃষক। গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে 2 কৃষক মারা যান। এছাড়া নরসিংদীর রায়পুরায় মারা গেছেন 1 জন। শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জে আমের বাগানের ক্ষতি হয়েছে। বৃষ্টির পরই কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাগান ঘুরে দেখেছেন। ফলনের ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।